গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দেয়াল, পর্ব ৭। আমাকে ডেকে পাঠালেন অধ্যাপক আলী নওয়াব। ছাত্র অবস্থায় তাকে জমের মতো ভয় পেতাম। শিক্ষক হয়ে সে ভয় কাটেনি, বরং বেড়েছে। ছাত্র অবস্থায় অনেকের ভিড়ে লুকিয়ে থাকা যেত, এখন তা সম্ভব না। তার সঙ্গে ফিজিক্যাল, কেমিস্ট্রি, প্র্যাকটিক্যাল ক্লাস নেই। আমাকে সারাক্ষণ তার নজরদারিতে থাকতে হয়। দুপুরের দিকে নওয়াব স্যারের আলসারের ব্যথা ওঠে, তার মেজাজ তুঙ্গে অবস্থান করে। আমি তুঙ্গস্পর্শী মেজাজের সামনে দাঁড়ালাম। স্যার বললেন, বসো। আমার সামনে এসে দাঁড়িয়ে থাকবে না, চেয়ার টেনে বসবে। তুমি এখন আমার ছাত্র না, কলিগ। আমি বসলাম। স্যার বললেন, দুঃখজনক হলেও একটা সত্যি কথা শোনো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হলেন অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীদের স্রোতের সঙ্গে থাকতে হয়। কি বলেছি বুঝতে পারছ? আমি বললাম, পারছি। যাও, জাফরের সঙ্গে দেখা করো। সে যা বলবে সেভাবে কাজ করবে। আমি বললাম, স্যার অবশ্যই। অধ্যাপক জাফর মাহমুদ আমার সরাসরি শিক্ষক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। ডিগ্রির সঙ্গে ব্রাইটনদের কিছু স্বভাবও নিয়ে এসেছেন। সারাক্ষণ সঙ্গে ছাতা রাখেন। রিকশায় যখন ওঠেন, রিকশার হুড ফেলে ছাতা মেলে বসে থাকেন। এই মেধাবী অধ্যাপক মানুষ হিসেবে অসাধারণ। তিনি বিড়াল প্রেমিক। তার ঘর ভর্তি বিড়াল। এর মধ্যে একটি বিড়াল অন্ধ। বিড়ালটি তার অসম্ভব প্রিয়। নিজের শোবার বিছানা ছেড়ে তিনি এই অন্ধ বিড়ালের জন্য ছেড়ে দিয়েছিলেন। জাফর স্যার সম্পর্কে একটি গল্প আগে বলে নিই, যাতে মানুষটির সম্পর্কে সবাই কিছু ধারণা পাবেন। তার গাড়ি নেই, সবসময় রিকশায় চলাচল করেন। একদিন তিনি রিকশা থেকে নেমে ভাড়া দিতে গিয়ে দেখেন রিকশাওয়ালার সিটে রক্তের দাগ। স্যার বললেন, এখানে রক্ত কেন? রিকশাওয়ালা জানালো, কিছুদিন আগে তার পাইলসের অপারেশন হয়েছে। ডাক্তার 15 দিন রিকশা চালাতে নিষেধ করেছেন, কিন্তু তার সংসার অচল বলে বাধ্য হয়ে রিকশা নিয়ে বের হয়েছেন। স্যার সেদিনই বেতন তুলেছেন। বেতনের পুরো টাকাটা রিকশাওয়ালার হাতে দিয়ে বললেন, এই টাকায় সংসার চালাবে, পুরোপুরি সুস্থ না হয়ে রিকশা চালাবে না, এটা আমার অর্ডার। যাই হোক, আমি জাফর স্যারের সঙ্গে দেখা করলাম। স্যার বললেন, তুমি এখনও পিএইচডি করো নাই। বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করতে হলে এই ডিগ্রি লাগবে। তুমি যে কাণ্ড করেছো, এতে সরকারের কাছে বই হয়ে যেতে পারো, তখন স্কলারশিপেরও সমস্যা হবে। আমার আদেশ, তুমি বাকশালের কাগজপত্রে সই করবে। আমি বললাম, আপনার আদেশে বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। বাকশালে যোগদানের কাগজে দস্তখত করার জন্য রসায়ন বিভাগের অফিসে গেলাম। আমাকে জানানো হলো কাগজপত্র রেজিস্ট্রার অফিসে চলে গেছে। রেজিস্ট্রার অফিসে গিয়ে জানলাম সব কাগজপত্র ভাইস চ্যান্সেলরের বাসায় চলে গেছে। আগামীকাল ভোর 7টা পর্যন্ত সময় আছে ভাইস চ্যান্সেলরের বাসায় গিয়ে বাকশালে ভর্তি হওয়ার। আমি মনে মনে আনন্দিতই হলাম। স্যারকে বলতে পারবো, চেষ্টা করেছিলাম। আমরা তখন থাকি বাবর রোডের একটি পরিত্যক্ত দোতলা বাড়ির একতলায়। সরকার শহীদ পরিবার হিসাবে আমার মাকে সেখানে বাস করার অনুমতি দিয়েছিলেন। এই নিয়েও লঙ্কাকাণ্ড। এক রাতে রক্ষী বাহিনী এসে বাড়ি ঘেরাও করল। তাদের দাবি, এই বাড়ি তাদের বরাদ্দ দেওয়া হয়েছে, রক্ষী বাহিনীর কর্মকর্তা এখানে থাকবেন। মা শহীদ পরিবার হিসেবে বাড়ি বরাদ্দ পাওয়ার চিঠি দেখালেন। সেই চিঠি তারা মায়ের মুখের উপর ছুঁড়ে ফেলল। এরপর শুরু হলো তাণ্ডব। লেপ, তোষক, বইপত্র, রান্নার হাঁড়িগুড়ি তারা রাস্তায় ছুঁড়ে ফেলতে শুরু করব। রক্ষী বাহিনীর একজন এসে মায়ের মাথার উপর রাইফেল তাক করে বলল, এই মুহূর্তে বাড়ি ছেড়ে বের হন, নয়তো গুলি করবে। মা বললেন, গুলি করতে চাইলে গুলি করুন, আমি বাড়ি ছাড়ব না। এত রাতে আমি ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? আমার ছোট ভাই জাফর ইকবাল তখন মায়ের হাত ধরে তাকে রাস্তায় নিয়ে এলো। কি আশ্চর্য দৃশ্য! রাস্তায় নর্দমার পাশে অভুক্ত একটি পরিবার বসে আছে। সেই রাতেই রক্ষী বাহিনীর একজন সুবেদার মেজর ওই বাড়ির একতলায় দাখিল হলেন। পরিবার পরিজন নিয়ে উঠে পড়লেন।
একটি শহীদ পরিবারকে অপমানের হাত থেকে রক্ষার জন্য দুজন মহৎপ্রাণ মানুষ এগিয়ে এলেন। একজনের নাম আহমদ সফা। তিনি ঘোষণা দিলেন বঙ্গভবনের সামনে গায়ে কেরোসিন ঢেলে তিনি আত্মাহুতি দিবেন। তিনি 1 টিন কেরোসিন কিনে আনলেন। দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছেন মাসিক সাহিত্য পত্রিকার সমকালের সম্পাদক সিকান্দার আবু জাফর। দুজনের চেষ্টায় ওই বাড়ির দোতলায় 2 মাস পরে আমরা উঠলাম। একতলায় রক্ষী বাহিনীর সুবেদার, তিনি কঠিন বৈরী ভাব ধরলেন। আমাদের বাড়ির ছাদটা ছিল আমার খুব পছন্দের। সন্ধ্যার পর ছাদে হাঁটতাম, পাটি পেতে শুয়ে থাকতাম, আকাশের তারা দেখতাম। রক্ষী বাহিনীর সুবেদার সাহেব একদিন ঘোষণা করলেন এই বাড়ির ছাদ তার দখলে, আমরা কেউ ছাদে যেতে পারবো না। আমাদের রাজি হওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। আমার ছাদ ভ্রমণ বন্ধ হয়ে গেল। আমরা যে বাড়িতে থাকতাম তার পানির নল সব ভাঙা ছিল। পাইপে করে একতলা থেকে পানি আনার ব্যবস্থা ছিল, সেটাও নির্ভর করত সুবেদার সাহেবের মর্জির উপর। কোনো কোনো দিন তিনি পানির সাপ্লাই বন্ধ করে দিতেন, আমাদের পানি ছাড়াই চলতে হতো, স্নান বন্ধ। আমাদের বাড়ি থেকে সামান্য দূরে পরিত্যক্ত বিশাল এক 3তলা বাড়িতে দলবল নিয়ে থাকতেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। রক্ষী বাহিনী আমাদের রাস্তায় বের করে দেওয়ার পর সাহায্যের আশায় আমি তার কাছেও গিয়েছিলাম। তিনি অতি তুচ্ছ বিষয়ে তাকে বিরক্ত করায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। মহাবিপদে মানুষ খড়কুটো ধরে, আমি বঙ্গবীরকে ধরতে গিয়ে দেখি তিনি খড়কুটোর মতোই। সেই সময় ঢাকা শহরে গুজবের অন্ত ছিল না। একটা প্রধান গুজব হলো সরকারের নির্মূল বাহিনী কাজ করেছে। সন্দেহভাজন যুবক ছেলেদের ধরে ধরে নিয়ে যায়, তারপর তাদের খোঁজ পাওয়া যায় না। এই গুজবে কিছু সত্যতা থাকতেও পারে। সে সময় নিজেকে নিয়ে আমি খুব ভীত ছিলাম। রাতে ঘুমোতে যাওয়ার সময় আমার মনে হতো এ বুঝি দরজায় কড়া নড়বে, আমাকে ধরে নিয়ে যাবে। শেখ কামালের নামে ভয়ঙ্কর সব গুজব কিংবা রটনা প্রচলিত ছিল। এর একটি ব্যাংক ডাকাতি বিষয়। আমি এই গুজব তখনও বিশ্বাস করিনি, এখনও করি না। সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রীর ছেলেকে বাড়তি অর্থের জন্য ডাকাতি করার প্রয়োজন পড়ে না। দুঃখের সঙ্গে বলছি, সেই সময় নিজ দেশে আমাকে মনে হতো পরবাসী। দেশটাকে বুঝতেও পারছিলাম না। মনে হচ্ছিল দেশের এনট্রপি শুধুই বাড়ছে। থার্মোডিনামিক্সের দ্বিতীয় সূত্র এনট্রপি হলো বিশৃঙ্খলার মা। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে ঠিকঠাক করে তুলতে সবাই সাহায্য করবে, এটাই আশা করা হয়, এটাই স্বাভাবিক। বাংলাদেশে তখন অস্বাভাবিকের রাজত্ব। সব দল বর্ষার কই মাছের মতো উজিয়ে গেছে। মাঠে নেমেছে সর্বহারা দল। যেহেতু তারা সর্বহারা, তাদের কিছু হারাবার নেই। তারা নেমেছে শ্রেণী শত্রু খতমে। তাদের প্রধান শত্রু আওয়ামী লীগ। পত্রিকার পাতা উল্টালে সর্বহারা হাতে নিহত আওয়ামী লীগ নেতাদের ছবি পাওয়া যায়। সর্বহারা দলের প্রধান সিরাজ শিকদার, তিনি ধরাছড়ার বাহির। সর্বহারাদের সঙ্গে পাল্লা দিয়ে নেমেছে জাতীয় সমাজতান্ত্রিক দল। তারা বাংলাদেশকে বদলে দেবে। বাংলাদেশ হবে সমাজতান্ত্রিক দেশ। বিশেষ ধর্মের এই সমাজতন্ত্র কায়েম শ্রেণীশত্রু খতম দিয়ে শুরু করতে হয়। চলছে হত্যাকাণ্ড। গোগুলে বাড়ছে রক্ষী বাহিনী, সাভারে তাদের বিশাল ক্যাম্প। ট্রেনিংয়ে আছেন ভারতীয় মেজর রেড্ডি। রক্ষী বাহিনীর পোশাকও ভারতীয় সেনাবাহিনীর মতো জলপাই রঙের। এই বাহিনীর অফিসাররা ট্রেনিং পেতেন ভারতের দেরাদুন ব্যাটেল স্কুল থেকে। রক্ষী বাহিনীর ফরমেশন সাইন ছিল বঙ্গবন্ধুর সেই বিখ্যাত তর্জনী। এ থেকে মনে করা স্বাভাবিক বঙ্গবন্ধুর প্রতি সম্পূর্ণ আনুগত্যই ছিল এই বাহিনীর মূল মন্ত্র। এটাও স্বাভাবিক ছিল, কারণ রক্ষী বাহিনীর সব সদস্যই ছিল প্রাক্তন মুজিব এবং কাদের বাহিনীর সদস্য। আমি কচ্ছপ স্বভাবের মানুষ। ঝামেলার আঁচ পেলে খোলসের ভিতরে ঢুকে বসে থাকতে পছন্দ করি। খোলসের ভেতর আবদ্ধ থেকে দেশের সে সময়কার রাজনৈতিক বিশ্লেষণ আমার পক্ষে করা কঠিন। তারপর মনে হয় রক্ষী বাহিনী ছিল সামরিক বাহিনীর প্রতিপক্ষ। এই বাহিনী এমনভাবে সাজানো ছিল যে অতি দ্রুত তাদের সামরিক বাহিনীর বিপক্ষে দাঁড় করানো যায়। যখন সত্যিকার প্রয়োজন দেখা দিল, তখন রক্ষী বাহিনীর টিকিটও দেখা পাওয়া গেল না। অল্প কিছু সেনা সদস্যের বিদ্রোহ দমন তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না, বরং তারা উল্টোটাই করল।
সাভারে রক্ষী বাহিনীর সঙ্গে তখন ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ। রক্ষী বাহিনী তোফায়েল আহমেদকে নিয়ে কি করতে হবে জানতে চেয়ে বারবার বিদ্রোহীদের কাছে খবর পাঠাতে লাগলো। ভাবটা এরকম যে আমরা ইঙ্গিতের অপেক্ষায়, ইঙ্গিত পেলেই বিদ্রোহী সরকার যা করতে বলবে করব, বান্দা হাজির। রাজনীতির কচকচানি থাপুক, নিজের কথা বল। আমি তখন চরম অর্থনৈতিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি। আমার বেতন এবং বাবার পেনশনের সামান্য 200 টাকা গোটা পরিবারের সম্বল। মাসের শেষের দিকে মা বের হন ধার পড়তে। মার পরিচিত জনরা তাকে দেখলেই আতঙ্কিত বোধ করে। বোঝের ওপর ক্যান্সারের মতো অপ্রয়োজনীয় মেহমান আমাদের বসার ঘর আলো উপরে বসে থাকেন। এদের একজন কায়ুম ভাই। তিনি অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন। রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষায় থার্ড হয়েছিলেন। ঢাকায় পড়তে এসে তার ব্রেইনে গিট্টু লেগে গেল। পড়াশোনা বাদ দিয়ে তিনি ইসলামী লেবাস গায়ে তুলে নিলেন, দাড়ি রাখলেন, চোখে সুরমা দেওয়া শুরু করলেন। ধর্মের প্রতি প্রবল আসক্তি যে কোনো বয়সে আসতে পারে, এটা দূষণীয় না। দূষণীয় হলো তার মা বাবা ঢাকায় থাকেন, কায়ুম ভাই নিজের বাসা ছেড়ে দিয়ে ভোরবেলা আমাদের বাবর রোডের বাসায় চলে আসতেন। নাস্তা খেতেন, দুপুরের খাবার খেতেন, রাতের ডিনার শেষ করে নিজের বাসায় যেতেন। পরদিন ভোরে আবার উপস্থিত। খেতে বসে প্রায় সময়ই বলতেন খাবারের মান আরেকটু উন্নত হওয়া প্রয়োজন। চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে বাসায় রাতে রুটি খাওয়া হতো। শুকনো রুটি কায়ুম ভাইয়ের গলা দিয়ে নামে না, বিধায় তার জন্য ভাত রাধা হতো। দ্বিতীয় যে মেহমান ড্রয়িং রুমে মাঝে মাঝে এসে বসে থাকতো, তার সঙ্গে আমি ঢাকা কলেজে পড়েছি। সুদর্শন রূপবান যুবক, সবসময় ইংরেজিতে কথা বলতো বলে কলেজে তার নাম ছিল ইংলিশ ম্যান। ঢাকা কলেজে পড়ার সময় তার পুরোপুরি মাথা খারাপ হয়ে যায়। তার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টারি শুরু করেছি। আমার দায়িত্ব ফার্স্ট ইয়ারের ছাত্রদের স্লাইড রুমের ব্যবহার শেখানো। হঠাৎ দেখি ক্লাসে মাথা নিচু করে ইংলিশম্যান বসে আছে। আমি অবাক হয়ে বললাম, তুমি ইংলিশম্যান না? সে উঠে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, ইয়েস স্যার। আমি বললাম, তুমি আমাকে স্যার বলছো কেন? তুমি আমার বন্ধু। সে বলল, নাও ইউ আর মাই রেসপেক্টেড টিচার। তার কাছে শুনলাম অনেকদিন মস্তিষ্ক বিকৃতি রোগে ভুগে এখন সে সুস্থ হয়েছে, আবার পড়াশোনা শুরু করেছে। আমি তাকে বাবর রোডের বাসায় নিয়ে গেলাম। তার জন্য আমি অত্যন্ত ব্যথিত বোধ করছি। তাকে বললাম, পড়াশোনায় সব রকম সাহায্য আমি করব, আমাকে স্যার না ডেকে সে যেন লজ্জা না দেয়। আমাকে স্যার ডেকে সে যেন লজ্জা না দেয়। আগে যেভাবে হুমায়ুন ডাকতো এখনও তাই ডাকবে। 3-4 মাস ক্লাস করার পর আবার সে পাগল হয়ে গেল। একদিন হতভম্ব হয়ে দেখি সম্পূর্ণ নগ্ন অবস্থায় সে ইউনিভার্সিটিতে এসেছে। রসায়ন বিভাগের প্রতিটি রুমেই সে ঢুকে ব্যাকুল হয়ে বলছে, হুমায়ুন কোথায়? হুমায়ুন, মাই ফ্রেন্ড অ্যান্ড মাই রেসপেক্টেড টিচার হুমায়ুন। সে শুধু রসায়ন বিভাগে না, বাবর রোডে আমার বাসাতেও হানা দিতে শুরু করলো। সপ্তাহে 2 থেকে 3 দিন সে আসবেই। একটা যুবক ছেলে সম্পূর্ণ নগ্ন হয়ে বসার ঘরে সারাদিন বসে আছে। ভয়ঙ্কর দৃশ্য। শুধু একজন বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতেন, তিনি কায়ুম ভাই। জাব্বা জব্বা পরা মাওলানা, পাশে নগ্ন ইংলিশম্যান। কায়ুম ভাইয়ের ভাবভঙ্গি থেকে মনে হতো বিষয়টা স্বাভাবিক। 14ই আগস্ট, বৃহস্পতিবার। ইউনিভার্সিটিতে কোনো ক্লাস ছিল না। হেঁটে হেঁটে বাবর রোডের বাসায় এসেছি। অর্থসাশ্রয়ের চেষ্টা। আমি রোগাভাগা হওয়ার কারণে বাসে ঠেলাঠেলি করে কখনোই উঠতে পারি না। রিক্সা নেওয়ার প্রশ্নই আসে না। বাসে ঢুকে দেখি কায়ুম ভাই এবং ইংলিশম্যান পাশাপাশি বসা। ইংলিশম্যান যথারীতি নগ্ন। কায়ুম ভাই বললেন, হুমায়ুন, তোমরা তরকারিতে বেশি ঝাল দাও, আমি এত ঝাল খেতে পারি না। তোমার মাকে আমার জন্য কম ঝালের তরকারি রাখতে বলবে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। একবার ভাবলাম বলি, অনেক যন্ত্রণা করেছেন, এখন আমাদের মুক্তি দিন। বলতে পারলাম না। যৌবনের শুরুতে আমি অনেক ভদ্র এবং অনেক বিনয়ী ছিলাম। ইংলিশম্যান আমাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছিল, মনে হয় শিক্ষকের প্রতি সম্মান দেখিয়ে দাঁড়ানো। কায়ুম ভাইয়ের কথা শেষ হওয়া মাত্র সে গলা নামিয়ে বলল, হুমায়ুন, আমাকে একটা প্যান্ট দাও।
কিছুক্ষণ আগে তোমার ছোট বোন শিখুকি দিয়েছিল, তাকে দেখার পর থেকে লজ্জা লাগছে। একটা প্যান্ট দাও, প্যান্ট পরে চলে যাব। তখন আমার মাত্র 2টা প্যান্ট, একটা দিয়ে দেওয়া মানে সর্বনাশ। তারপরেও প্যান্ট এনে তাকে পরালাম। সে ইংরেজিতে বলল, তুমি আমার একমাত্র বন্ধু, আমার আর কেউ নেই। এই জন্য তোমাকে একটা খবর দিতে এসেছি, গোপন খবর, কেউ জানে না, শুধু আমি জানি। পুরোপুরি পাগল হলে গোপন খবর পাওয়া যায়। খবরটা হচ্ছে আগামীকাল থেকে রক্তের নদী, রিভার ফুল অফ ফ্রেশ ব্লাড, ব্লাড ব্লাড অ্যান্ড ব্লাড। কার রক্ত দিয়ে শুরু হবে তা জানতে চাও? জানতে চাইলে তোমাকে বলব, আর কাউকে বলবো না, মাছকেও বলা যাবে না। আমি বললাম, জানতে চাই না। পাগল প্রলাপ বকবে, তাই স্বাভাবিক। পাগলের কথার কোনো গুরুত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না। ইংলিশম্যান গলা নিচু করে বলল, হুমায়ুন, সাবধানে থাকবে। আচ্ছা থাক। দরজা জানালা বন্ধ করে খাটে নিচে শুয়ে থাকবে। আমি বললাম, আচ্ছা থাকবো। ইংলিশম্যান প্যান্ট পরে ঘর থেকে বের হলো। আমাদের বাসা পার হওয়ার পর প্যান্ট খুলে ছুঁড়ে ফেলে নগ্ন হয়ে আবার হাঁটতে শুরু করলো। তার পিছু নিল পায়েরটা কুকুর। তারা ঘেউ ঘেউ করছে, ইংলিশম্যানকে কামড়ানোর ভঙ্গি করছে। ইংলিশম্যান ফিরেও তাকাচ্ছে না। পাগলরা কুকুর ভয় পায় না, তা জানতাম না, প্রথম জানলাম। 15 আগস্ট শুক্রবার, মেজর ফারুকের জন্মবার। তার জন্মের পরপরই ফজরের আজান হয়েছিল, কাজেই এই দিনটি তার জন্য শুভ। তার চেয়ে বড় কথা, আন্দা হাফেজ সিগন্যাল পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন মাহেন্দ্র খান এসেছে। তাহলে ফারুক ইচ্ছা করলে তার কার্য সমাধা করতে পারে। আন্দা হাফেজ তার মঙ্গলের জন্য কি তাবিজও পাঠিয়েছেন। তাবিজ ফারুকের কাছে পৌঁছানো যায়নি। আল্লাহ পাকের একটি বিশেষ নামও তিনি ফারুককে জানিয়েছেন। সারাক্ষণ এই নাম জপলে ফারুক থাকবে বিপদমুক্ত। নামটা হলো ইয়া মুয়াক্ষির। এর অর্থ হে পরিবর্তনকারী। ফারুকের স্ত্রী ফরিদা কোরআন শরীফ নিয়ে জায়নামাজে বসেছেন। শুভ সংবাদ না পাওয়া পর্যন্ত তিনি কোরআন পাঠ করেই যাবেন। ফজরের আজান হচ্ছে। মেজর ফারুকের ট্যাঙ্কবহর বের হয়েছে। হরিদাসের চুল কাটার দোকান সুবহানবাগে। তার দোকানের একটু সামনেই ধানমন্ডি 32 নম্বর রোডের মাথা। সঙ্গত কারণেই হরিদাস তার সেলুনের সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে। শেখের বাড়ি যেই পথে, আমার সেলুন সেই পথে। সাইনবোর্ডের লেখা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে, তবে হরিদাস পথচারীদের জন্য এই সাইনবোর্ড টাঙ্গায়নি। তার মনে ক্ষীণ আশা, কোনো একদিন এই সাইনবোর্ড বঙ্গবন্ধুর নজরে আসবে। তিনি গাড়ি থেকে নেমে এগিয়ে আসবেন, গম্ভীর গলায় বলবেন, সেলুনের সাইনবোর্ডে কী সব ছাদা মাথা লিখেছিস? নাম কি তো? দে, আমার মাথার চুল কেটে দে। চুল কাটার পর মাথা মালিশ। বঙ্গবন্ধুর পক্ষে এ ধরনের কথা বলা মোটেও অস্বাভাবিক কিছু না, বরং স্বাভাবিক। সাধারণ মানুষের সঙ্গে তিনি এমন আচরণ করেন বলেই তার টাইটেল বঙ্গবন্ধু। হরিদাস চুল কাটার ফাঁকে ফাঁকে খদ্দের বুঝে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প ভাবে। খদ্দেররা বেশিরভাগই তার কথা বিশ্বাস করে। হরিদাস কাঁচি চালাতে চালাতে বলে, আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, যে কেসি দিয়ে আপনার চুল কাটতেছি সেই কেসি দিয়ে স্বয়ং বঙ্গবন্ধু চুল কেটেছি, তবে একবার না 3বার। প্রথমবারের ঘটনা বলি, চৈত্র মাসের 11 তারিখ, সময় আনুমানিক 11টা। 15 আগস্ট শেষ রাতে হরিদাস তার দোকানে খোলাচ্ছিল। হঠাৎ ঘুম ভাঙল, মর্মর শব্দ হচ্ছে, দোকান ভেঙে পড়ছে। হরিদাস ভূমিকম্প হচ্ছে ভেবে দৌড়ে দোকান থেকে বের হতভম্ব। এটা আবার কি? আলিশান এক ট্যাঙ্ক তার দোকানের সামনে ঘুরছে। ট্যাঙ্কের ধাক্কায় তার দোকান ভেঙে পড়ে যাচ্ছে। ট্যাঙ্কের ঢাকনা খোলা, 2জন কালো পোশাকের মানুষ দেখা যাচ্ছে। দোকান ভেঙে ফেলার জন্য কঠিন কিছু কথা হরিদাসের মাথায় এসেছিল। সে কোনো কথা বলার আগেই ট্যাঙ্কের পিছনের ধাক্কায় পুরো দোকান তার মাথার উপর পড়ে গেল। 15 আগস্ট হত্যাকাণ্ডের সূচনা ঘটল হরিদাসের মৃত্যুর মধ্য দিয়ে। ঢাকা মসজিদের শহর, সব মসজিদেই ফজরের আজান হয়। শহরের দিন শুরু হয় মধুর আজানের ধ্বনিতে। আজান হচ্ছে। আজানের ধ্বনির সঙ্গে নিতান্তই বেমানম কিছু কথা বঙ্গবন্ধুকে বলছে এক মেজর, তার নাম মহিউদ্দিন। এই মেজরের হাতে স্টেন গান।
শেখ মুজিবের হাতে পাই। তার পরনে সাদা পাঞ্জাবি এবং ধূসর চেক লুঙ্গি। শেখ মুজিব বললেন, তোমরা কি চাও? মেজর বিব্রত ভঙ্গিতে আমতা আমতা করতে লাগল। শেখ মুজিবের কঠিন ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। শেখ মুজিব আবার বললেন, তোমরা কি চাও? মেজর মহিউদ্দিন বলল, স্যার একটু আসুন। কোথায় আসব? মেজর আবারও আমতা আমতা করে বলল, স্যার একটু আসুন। শেখ মুজিব বললেন, তোমরা কি আমাকে খুন করতে চাও? পাকিস্তান সেনাবাহিনী যে কাজ করতে পারেনি সে কাজ তোমরা করবে? এই সময় স্বয়ংক্রিয় অস্ত্র হাতে ছুটে এলো মেজর মুর। শেখ মুজিব তার দিকে ফিরে তাকানোর আগেই সে ব্রাশ ফায়ার করল। সময় ঘোর 5:40। বঙ্গপিতা মহামানব শেখ মুজিব সিঁড়িতে লুটিয়ে পড়লেন। তখনও বঙ্গবন্ধুর হাতে তার প্রিয় পাই। 32 নম্বরের বাড়িটিতে কিছুক্ষণের জন্য নরকের দরজা খুলে গেল। একের পর এক রক্তভেজা মানুষ মেঝেতে লুটিয়ে পড়তে লাগল। নৃশংস এই হত্যাকাণ্ড সম্পর্কে বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাক্ষী রমা আদালতে যে জবানবন্দি দেন তা তুলে দেওয়া হলো। বঙ্গবন্ধুর বাড়ির কাজের ছেলে আব্দুর রহমান শেখ ওরফে রমার জবানবন্দি। আমি 1969 সালে কাজের লোক হিসাবে বঙ্গবন্ধুর বাড়িতে আসি। 1975 সালের 15 আগস্ট ভোর 5টায় বঙ্গবন্ধু নিহত হন। তখন আমি বঙ্গবন্ধুর বাড়িতে থাকতাম। ওই দিন অর্থাৎ ঘটনার দিন রাত্রে আমি এবং সেলিম দোতলায় বঙ্গবন্ধুর বেডরুমের সামনে বারান্দায় ঘুমিয়েছিলাম। আনুমানিক ভোর 5টার দিকে হঠাৎ বেগম মুজিব দরজা খুলে বাইরে আসেন এবং বলেন যে শেরনিয়াবাতের বাসায় দুষ্কৃতকারীরা আক্রমণ করেছে। ওই দিন 3 তলায় শেখ কামাল এবং তার স্ত্রী সুলতানা ঘুমিয়েছিলেন। ওই দিন শেখ জামাল ও তার স্ত্রী রোজি এবং ভাই শেখ নাসের দোতলায় ঘুমিয়েছিল। বঙ্গবন্ধু ও তার স্ত্রী এবং শেখ রাসেল দোতলায় একই রুমে ঘুমিয়েছিল। নিচতলায় পিএ মহিতুল ইসলাম সহ অন্যান্য কর্মচারী ছিল। বেগম মুজিবের কথা শুনে আমি তাড়াতাড়ি লেকের পাড়ে যেয়ে দেখি কিছু আর্মি গুলি করতে করতে আমাদের বাড়ির দিকে আসতেছে। তখন আমি আবার বাসায় ঢুকি এবং দেখি পিএ রিসিপশন রুমে বঙ্গবন্ধু তার সাথে কথা বলিতেছে। আমি পেছনের সিঁড়ি দিয়ে দোতলায় এসে দেখি বেগম মুজিব দোতলায় ছুটোছুটি করছে। আমি সাথে সাথে 3 তলায় যাই এবং আমাদের বাসা আর্মিরা আক্রমণ করেছে বলে কামাল ভাইকে উঠাই। কামাল ভাই তাড়াতাড়ি একটা প্যান্ট ও শার্ট পরে নিচের দিকে যায়। আমি তার স্ত্রী সুলতানাকে নিয়ে দোতলায় আসি। দোতলায় গিয়ে একইভাবে আমাদের বাসা আর্মিরা আক্রমণ করেছে বলে জামিউল ভাইকে উঠায়। তিনি তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরে তার মার রুমে যান, সাথে তার স্ত্রীও যান। এই সময় খুব গোলাগুলি হচ্ছিল। এক পর্যায়ে কামাল ভাইয়ের আত্মচিৎকার শুনতে পাই। একই সময় বঙ্গবন্ধুর দোতলায় আসিয়া রুমে ঢোকেন এবং দরজা বন্ধ করে দেন। প্রচণ্ড গোলাগুলি একসময় বন্ধ হয়ে যায়। তারপর বঙ্গবন্ধুর দরজা খুলে আবার বাইরে এলে আর্মিরা তার বেডরুমের সামনে চারপাশে তাহাকে ঘিরে ফেলে। আমি আর্মিদের পেছনে ছিলাম। আর্মিদের লক্ষ্য করে বঙ্গবন্ধু বলেন, তোরা কি চাস? কোথায় নিয়ে যাবে আমাকে? তারা বঙ্গবন্ধুকে তখন সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছিল। সিঁড়ির 2-3 ধাপ নামার পরে নিচের দিক হতে অনেক আর্মি বঙ্গবন্ধুকে গুলি করে। গুলি খেয়ে সাথে সাথে বঙ্গবন্ধু সিঁড়িতে লুটিয়ে পড়েন। আমি তখন আর্মিদের পেছনে ছিলাম। তারা আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? উত্তরে আমি বলি, কাজ করি। তখন তারা আমাকে ভেতরে যেতে বলে। আমি বেগম মুজিবের রুমের বাথরুমে গিয়ে আশ্রয় নেই। সেখানে বেগম মুজিবকে বলি বঙ্গবন্ধুকে গুলি করেছে। ওই বাথরুমে শেখ কামালের স্ত্রী সুলতানা, শেখ জামাল ও তার স্ত্রী রোজি, শেখ রাসেল, বেগম মুজিব ও বঙ্গবন্ধুর ভাই নাসের এবং আমি আশ্রয় নিই। শেখ নাসের ওই বাথরুমে আসার আগে তার হাতে গুলি লাগে। তখন তার হাত হতে তখন রক্ত ঝরছে। বেগম মুজিব শাড়ির আঁচল ছিঁড়ে তার রক্ত মোছেন। এরপর আর্মিরা আবার দোতলায় আসে এবং দরজা পিটাতে থাকলে বেগম মুজিব দরজা খুলিতে যান এবং বলেন, মরলে সবাই একই সাথে মরব। এ বলে বেগম মুজিব দরজা খুললে আর্মিরা রুমের ভেতর ঢুকে পড়ে এবং শেখ নাসের, শেখ রাসেল, বেগম মুজিব এবং আমাকে নিচের দিকে নিয়ে আসছিল।
তখন সিঁড়িতে বেগম মুজিব বঙ্গবন্ধুর লাশ দেখে বলেন, আমি যাব না, আমাকে এখানেই মেরে ফেলো। এই কথার পর আর্মিরা তাকে দোতলায় তার রুমের দিকে নিয়ে যায়। একটু পরে ওই রুমে গুলির শব্দ সহ মেয়েদের আত্মচিৎকার শুনতে পায়। আর্মিরা নাসের রাসেলও আমাকে নিচতলায় এনে লাইনে দাঁড় করায়। সেখানে সাদা পোশাকের একজন পুলিশের লাশ দেখি। নিচে নাসেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, তুমি কে? তিনি শেখ নাসের বলে পরিচয় দিলে তাহাকে নিচতলার বাথরুমে নিয়ে যায়। একটু পরেই গুলির শব্দ ও তার মাগো বলে আত্মচিৎকার শুনতে পায়। শেখ রাসেল মার কাছে যাব বলে তখন কান্নাকাটি করছিল এবং PM মহিতুল ইসলামকে ধরে বলছিল, ভাই আমাকে মারবে না তো? এমন সময় একজন আর্মি তাহাকে বলল, চলো তোমার মায়ের কাছে তোমাকে নিয়ে যাই। এই বলে তাহাকে দোতলায় নিয়ে যায়। একটু পরেই কয়েকটি গুলির শব্দ ও আত্মচিৎকার শুনতে পায়। লাইনে দাঁড়ানো অবস্থায় সেলিমের হাতে এবং পেটে 2টি গুলির জখম দেখলাম। এরপর দেখলাম কালো পোশাক পরিহিত আর্মিরা আমাদের বাসার সব জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। তখন DSP নুরুল ইসলাম এবং PA রিসিপশনিস্ট মহিতুল ইসলামকে আহত দেখি। এরপরে আমাদের বাসার সামনে একটা ট্যাঙ্ক আসে। ট্যাঙ্ক হতে কয়েকজন আর্মি নেমে ভিতরের আর্মিদের লক্ষ্য করে জিজ্ঞাসা করে, ভিতরে কে আছে? উত্তরে ভেতরের আর্মিরা বলে, অল আর ফিনিশড। অনুমান বেলা 12টার দিকে আমাকে ছেড়ে দেবার পর আমি প্রাণ ভয়ে আমার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া চলে যাই। স্বাক্ষর আব্দুর রহমান শেখ, রমা। মন্ত্রী শেরনিয়াবত বঙ্গবন্ধুর ভগ্নিপতি এবং শেখ মুনির বঙ্গবন্ধুর ভাগ্নে বাড়িও একই সঙ্গে আক্রান্ত হলো। সেখানেও রক্তগঙ্গা। শেখ মুনির মারা গেলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে। পিতামাতার মৃত্যুর দৃশ্য তা শিশু তাপস দেখল খাটের নিচে বসে। এই শিশুটি তখন কি ভাবছিল? ক্যাবিনেট মন্ত্রী শেরনিয়াবত মারা গেলেন তার 10-15 বছরের 2 কন্যা, 11 বছর বয়সে এক পুত্র এবং 5 বছর বয়সে এক নাতির সঙ্গে। কাদের মোল্লা রোজ ফজরের নামাজ আদায় করে তার চায়ের দোকান খোলে। আজও তাই করেছে। কেরোসিনের চুলা ধরিয়ে চায়ের কেটলি বসিয়েছে। তখনই সামরিক পোশাক পরা একজন দৌড়ে এসে কাদের মোল্লার দোকানের সামনে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। রক্তে তার পোশাক ভেজা। তিনি পেটের কাছে কি যেন ধরে আছেন। হতভম্ব কাদের মোল্লা ভীত গলায় বলল, আপনি কে? সেনা কর্মকর্তা ক্ষীণ গলায় বললেন, আমার স্ত্রীকে এই জিনিসটা পৌঁছে দিতে পারবে। তোমাকে তার জন্য 2000 টাকা দিব। আমার মানিব্যাগে 2000 টাকা আছে। কাদের মোল্লা বলল, অবশ্যই পারবো, জিনিসটা কি? সেনা কর্মকর্তা তার উত্তর দিতে পারলেন না। তার মুখ দিয়ে শাসা আওয়াজ বের হতে লাগলো। এই সেনা কর্মকর্তা আমাদের পরিচিত। তিনি মেজর ফারুকের ঘনিষ্ঠজন, সুবেদার মেজর ইস্তিয়া। তিনি পেটের কাছে যে জিনিসটা ধরে আছেন তা হলো বঙ্গবন্ধুর বাড়ি থেকে চুরি করে আনা 40 ভরি সোনার নৌকা। নিচে লেখা আদমদীপ শ্রমিক লীগের উপহার। কাদের মোল্লা সোনার নৌকা ও মানিব্যাগ নিয়ে সেই দিনই দেশের পথে রওনা হলো। আনন্দ উত্তেজনায় তার শরীর কাঁপছে। বাইরে থেকে দেখে অবশ্য মনে হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে, মুখ হা করা। সে মুখ দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে। তার হাতে চটের ব্যাগ। সেই ব্যাগে সোনার নৌকা ও মানিব্যাগ। চটের ব্যাগ কোথাও রেখে কাদের মোল্লা শান্তি পাচ্ছে না। একবার কোলে রাখছে, একবার বুকের কাছে জড়িয়ে ধরে আছে। বাসে কাদেরের ডান পাশে বসা যাত্রী বলল, আপনার ব্যাগে কি? কাদের মোল্লা চোখ গরম করে বলল, আমার ব্যাগে কি তা দিয়ে আপনার প্রয়োজন কি? রাগেন কি জন্য? ব্যাগ নিয়ে চাপাচাপি করতেছেন এই জন্য জিগাইলাম। কাদের মোল্লা বলল, চুপ, ঘুষি দিয়ে নাক ফাটাইয়া দিব। ঘুষি দিয়ে দেখেন। কাদের মোল্লা প্রচণ্ড ঘুষি দিয়ে সজাতের নাক ফাটিয়ে ব্যাগ নিয়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে নেমে পড়ল। সকাল 7টা। বাংলাদেশ বেতার ঘন ঘন একটি বিজ্ঞপ্তি প্রচার করছে। পুলিশিত গলায় একজন বলছে, আমি ডালিম বলছি। স্বৈরাচারী মুজিব সরকারকে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়েছে। সারা দেশে মার্শাল ল জারি করা হলো। দেশ থমকে দাঁড়িয়েছে। কি হচ্ছে কেউ জানে না, কি হতে যাচ্ছে তাও কেউ জানে না।